আসসালামু আলাইকুমরা সিলেক্ট করেছি এবং তারা যেভাবে বলেছে আমার যা যা মনে আছে সেই সব মিলিয়ে সাজিয়ে লেখার চেষ্টা করলাম। ঘটনাটা পড়ে শোনালে খুশি হব, আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। সাল 2010। আমি শাওন। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার পরিবারে বাবা, মা, বড় বোন, ছোট বোন আর আমি। আমার বড় বোনের নাম নীলা। আপু তখন ক্লাস 7-এ, আর ছোট বোন রীতা আমাদের বাসায় নতুন মেহমান তখন। আমরা তখন থাকতাম রংপুর বিভাগের সৈয়দপুর উপজেলায়। বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই বছরের এপ্রিল মাসে আমাদের কোয়ার্টারের মেয়াদ শেষ হওয়ায় এক প্রকার তাড়াহুড়ার মধ্যেই বাসা খুঁজে ঠিক করে ফেলে আমার বাবা। আম্মু আর আমার ভাই বোন কেউ বাসাটা দেখতে যায়নি, তাই সোজা উঠে যাই 2-3 দিনের মধ্যে। কিন্তু আমার ভাই বোন তখন সবাই মোটামুটি কম বয়সের হওয়ায় একটু ভয় পাই বাসাটি দেখে। একটু বিবরণ দিই বাসাটার। বাসা একদম কবরস্থানের গা ঘেঁষে ছিল। একদম পুরনো একতলা ছাদওয়ালা বাসা। দেখেই মনে হচ্ছিল যা আমি লিখে পাঠিয়েছি। প্রথমেই বলবো, ওই ঘটনাটি আমার প্রথম পাঠানো ঘটনা ভূত.com-এ। আমি কি আমার লেখার শুরুটাই মিথ্যা করব? দ্বিতীয় হলো, হাজারো প্রমাণ আছে আমার কাছে ঘটনাটি সত্যি এবং আমার সাথে ঘটেছে, আমার পরিবার সাক্ষী। তাই শুধু রাসেল ভাইয়ের জানার জন্য আমি আমার নিজের অ্যাড্রেস এবং সবকিছু লিখে দিচ্ছি, যাতে এর সত্যতা কতটুকু তা বিবেচনা করতে পারেন। আরও বলে রাখি, অবাক হলেও এত বছর আগের ঘটনা যে বাসায় থাকতে আমার সাথে ঘটেছে, সেই একই বাসায় এখনো আমরা আছি। কারণ আব্বু সরকারি চাকরি করার সুবাদে সরকারি কোয়ার্টার। তো আরও বেশি ভালো হবে যদি খোঁজ নিয়ে দেখেন এবং রাসেল ভাই যেহেতু ঘটনাটি সিলেক্ট করেন এবং পরে তার কাছে সত্যটাই বলার চেষ্টা করছি, তাই রাসেল ভাই আপনাকে বলছি, ঘটনা সত্যি জেনেই আপনি পড়বেন। আমি সব ডিটেলস দিচ্ছি আপনাকে, আপনি এটা জেনে রাখুন, তাহলেই হবে। এরপরে তিনি তার নাম, ঠিকানা সবকিছু দিয়েছেন এবং এটা গাজীপুরের একটি ঘটনা এবং আমাকে বলেছেন যদি কোনোদিন এরপর আপনাদের অবিশ্বাস হয় টুম্পা নিশ্চয়ই আপনাদের সবাইকে জানাবেন। তারপরে তিনি বলেছেন যে এবার আসি আজকের ঘটনায়। কষ্ট পেলেও ভেবেছি যারা সত্যি বিশ্বাস করেন না প্যারানরমাল কিছু আছে, তাদের জন্য ভূত.com একটি বিশাল মাধ্যম। বিশ্বাস করেন বা না করেন তেমন কোনো ভিন্নতা ছিল না, মানে রক্তলাল বা ভয় ফ্যাকাশে কিছু না। তবুও আমি ভয় শেষ। কি দেখলাম? শুধু এইটুকু আওয়াজ নাকি এত জোরে চিৎকারের মতো দিয়েছিলাম তাতে আমার বোন উঠে গেছে। আমার বোন আমাকে বলল কি হয়েছে। আমি তখন ঘেমে ভিজে একাকার হয়ে গেছি, কথাও বলতে পারছি না। আমার বোন লাইটটি জ্বালিয়ে দিল আর আমাকে পানি খাওয়ালো। ঘড়িতে 1:45 বাজে মাত্র। 3টা বাজতে অনেক দেরি, তাই আমাকে আবারও ঘুমাতে বলে আপু। কিন্তু ঘুম হবে না বললে ও আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি সবকিছু বলার পর আপু আমায় অভয় দিল এবং বলল এসব কিছু না, ভয় পেলে হবে, মনের ভুল হতে পারে। যাক, লাইট অফ করে দিল। কিন্তু আমি ঘুমালাম না, জেগে রইলাম 3টা অবধি। সেহরি খেয়ে নামাজ পড়ে তারপর ঘুমালাম। সেদিন দ্বিতীয় রমজানে ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। সেহরিতে ওঠার পর খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়লাম। তখনও অন্ধকার, বাতাসই ছিল না। ফ্যানের বাতাসই শরীরের গরম নিবারণ করতে পারছিলাম না। ভ্যাপসা গরম, বাইরেও বাতাস নেই। শোয়ার আগে জানালার পর্দা তুলে দিলাম, পুরো জানালা খুলে দিলাম। শুয়ে তন্দ্রা মতো এসেছে। ঠিক তখনই ফিল করলাম জানালা দিয়ে এই গরমের মধ্যেও একটি শীতল বাতাস রুমে ঢুকলো এবং সেই বাতাসটা যেন খণ্ডনীয় বাতাস। মানে মনে হলো যে এই বাতাসের পর আর কোনো বাতাস আসলো না এবং সেই বাতাসের সাথে একটা পচা পটকা দুর্গন্ধ আমি নাকে টের পেলাম। এত পচা সেই গন্ধ আজও মনে হলে আমার বমি আসে। সেদিন অবশ্য আমি বমি করেই দিয়েছিলাম। সেই পচা গন্ধটা মনে হলো সোজা ঢুকে পড়লো ঘরে এবং তারপরে ছড়িয়ে পড়লো এবং বাড়তে লাগলো। তন্দ্রার মধ্যেই ফিল করতে পারছিলাম এমন পচা গন্ধ, এবং গন্ধ মনে হচ্ছে কোনো এক জায়গায় স্থির হয়ে আছে, সেখান থেকেই ছড়াচ্ছে। আর সেই জায়গাটি হলো আমার সেই পড়ার টেবিল।
এভাবে বেশিক্ষণ থাকতে না পেরে যখনই আমি উঠে যেতে চাইলাম তখনই আমার শরীর ঝিম ধরে উঠল। যেমন অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে পায়ে ঝিম ধরে যায়, তেমনি আমার সারা শরীরে আমার একটা ঝিম অনুভব হলো। এই ঝিম ধরা শরীরে আপুর ধাক্কা লাগাতে চোখ মেললাম। আপু বলল আমার শরীর নাকি বেঁকে আছে, মনে হচ্ছে বাঁকাভাবে শুয়ে কপাল কুঁচকে আছি দেখে আপু ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম তুমি উঠলে কেন? আপু প্রথমে কিছু বলল না, কিন্তু আমি বললাম একটা পচা গন্ধ পাচ্ছ? আপু অবাক হয়ে বলল তুই গন্ধটা পাচ্ছিস? আমি বললাম হ্যাঁ। বিশ্বাস করবেন না, তখনও সেই গন্ধটা ছিল, সেখানেই ছিল এবং পুরো রুম জুড়েই ছিল। তখন আমি বললাম সব কিছু। আপু বলল আমিও গন্ধটা পাচ্ছি, গন্ধেই উঠে গেছি। জানালা খোলা না? আমি বললাম হ্যাঁ হ্যাঁ খোলা, তবুও গন্ধটা তীব্র যে বলে বোঝানো যাবে না। আমি আর থাকতে না পেরে বমি করে দিলাম। দরজা খুলে দিল আপু, লাইট জ্বালিয়ে দিল। ওদিকে আকাশও ফর্সা হতে শুরু করেছে, আলো আসলো রুমে। এরপর আমরা ঘুমালাম এবং গন্ধটাও কমই মনে হলো তখন। রাসেল ভাই, সত্যি বলতে ওই মাসে ওইটাই আমাদের শেষ ঘুম রাত। পরদিন আবারও সেহরি খেয়ে নামাজ পড়ে শুলাম, কিন্তু ঠিক তখনই গতকালের মতো পচা গন্ধটা নাকে এলো। তবে অবাক করা বিষয় হলো গন্ধটা এমন যে কেউ যদি নোংরা কাপড় পরে কারো পাশ দিয়ে হেঁটে যায় এবং সাথে সাথে গন্ধটাও সরে যায়, এমন হলো আমাদের তিনজনের সাথে। আজকে হলো উল্টো ঘটনা। গন্ধ নাকে আসার সাথে সাথে মনে হলো আমার পা হাত সব অবশ হয়ে গেছে এবং আমি কথা বলার শক্তি পাচ্ছি না, চোখ মেলতে পারছি না। এটা যে কত বড় একটা কষ্টের ব্যাপার কাউকে বলে বোঝানো যাবে না। এবং আরও ভয় লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল আমি সোজা হয়ে শুয়ে আছি, কেউ আমার মাথার কাছে এসে আমাকে ঝুঁকিয়ে রেখেছে এবং একটা গরম নিঃশ্বাস আমার নাকে এসে পড়ছে এবং এত জোরে নিঃশ্বাসটা পড়ছিল যার কারণে আমার দম বন্ধ হয়ে আসছিল। কাউকে ডাকার শক্তি পাচ্ছিলাম না। হঠাৎই মনে হচ্ছে কেউ আমার বুকের ওপর বসে চেপে আছে, আর সেই গন্ধ আমার নাক মুখ দিয়ে ঢুকে মনে হচ্ছিল পেটের নাড়ি ভুড়ি সব বের করে দেবে। এই কষ্টটা কোনোদিন আমি ভুলতে পারবো না। মনে হচ্ছিল আজই শেষ দিন, আমার মৃত্যু আজই হবে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎই আপুর ধাক্কায় হন্তদন্ত হয়ে উঠে বসলাম। পানি দাও, পানি দাও। আপু বলল কি বলিস তুই, রোজা রেখেছিস তো? তখন আর কিছু না বলে হাঁপাতে হাঁপাতে বসে কিছুক্ষণ চুপ করে আপুকে সবটা বললাম। আপু বলল আমি নাকি গোঙাচ্ছিলাম। সেই আওয়াজে আপুর ঘুম ভাঙে। গরু জবাই দেওয়ার পর যেই শব্দ, সেই শব্দটাই নাকি আমি করছিলাম। এরপর লাইট জ্বালিয়ে রাখতে বললাম। দুজন জেগেই রইলাম। পরদিন আম্মুকে বললাম সবকিছু। আম্মু বলল তারাও আমাদের সাথে রাতে থাকবে। আর যেহেতু আমার আগে সমস্যা হয়েছে, তাই এইবার আম্মু একটুতেই ভয় পায়। আর সত্যি বলতে এত বছর হয়ে গেছে, এখনো যদি আম্মুকে বলি আমার মাথা ব্যথা করছে, তাহলে আম্মু ভয়ে কেঁপে ওঠে। যাক, পরদিন আব্বু আম্মু দুজনই থাকলেন। সেই রাতে কোনো সমস্যা হয়নি, না আছে গন্ধ, না ঘুমের সমস্যা। আম্মু বলল কই, আমি তো কোনো সমস্যা দেখলাম না। তখন আমি আর আপু কিছুই বলতে পারলাম না, আর ভাবলাম হয়তো আর সমস্যা হবে না। আবারও আমরা তিনজন একই সাথে ঘুমালাম। ফজরের নামাজের পর ওই ঘটনাটি ঘটত। শুয়ে আছি, ঠিক তন্দ্রা এসেছে, তখনই মনে হলো আমার মাথার কাছেই সেই পচা গন্ধটা, এবং কিছু মুহূর্ত যাওয়ার পর কেউ হেঁটে বা সরে গেলে যেমন হয়, সেই ফিলটা তেমনই হলো। আমার চোখ ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই আমি একটু গোঁ গোঁ আওয়াজ শুনছি, আর ভাবলাম ঘুমের মধ্যে স্বপ্ন নাকি, কিন্তু না। বেশ খানিক পরে বেশ জোরে জোরে শব্দটা উঠে আমার বোনের মুখ দিয়ে গোঁ গোঁ আওয়াজ হচ্ছে, আর মুখ বাঁকা করে ফেলেছে ও। ওর গায়ে জোরে ধাক্কা দেওয়াতে ও হন্তদন্ত হয়ে উঠে বসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। ও কিছু না বলে লাইট জ্বেলে দিল আর বলল ও নাকি ফিল করেছে মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে এবং ও হাত পা নাড়াতে পারছিল না, আর ঠিক তখনই নাকি আমি ধাক্কা দিয়েছি। এরপর আর ঘুমাইনি। সবচেয়ে বেশি ভয়াবহ ঘটনা আমার সাথেই ঘটেছে। যাই হোক, পরদিন মাকে বললাম। আম্মু হুজুরের থেকে পানি পড়া এনে দিল, কিন্তু লাভ হলো না। একদিন পর ঘটনাটি আমার ছোট ভাই, যে কিনা আমাদের মাঝে ঘুমাতো, তার সাথেও ঘটল। ও বেশি কিছু বলতে পারলো না, শুধু কেঁপে উঠছিল। তবে আমার আপু বলল অবাক করা ঘটনা, যা হলো
এমন, যেদিন আপুর সাথে ঘটনা ঘটেছে সেদিন আমি ফিল করেছিলাম আমার মাথার কাছে কেউ আছে এবং সরে গেল, এবং তারপরে আপুর সাথে সেই একই ঘটনা ঘটে এবং আপু নাকি ফিল করেছিল যে তার মাথার কাছে কেউ আছে এবং অল্প সময় সরে গেছে। এরপরেই আমার ভাই কেঁপে উঠছিল, অর্থাৎ একজনের থেকে সরে গিয়ে আরেকজনের কাছে যায় এবং এইভাবে আরেকজন আক্রান্ত হয়। লাইট জ্বালিয়ে অসহায়ের মতো বসে রইলাম তিনজন। এরপর আমরা তিনজন ঠিক করলাম লাইট জ্বালিয়ে রাখবো এবং সেহরির পর ঘুমাবো না, আর তাই করলাম। 30টি রোজা আমরা একইভাবে কাটিয়েছি। অবাক করা বিষয় হলো, রোজা শেষ হওয়ার একদিন আগেও আমরা সেই গন্ধটা পেয়েছি এবং ঈদের দিন থেকে আজ এত বছরেও আমরা ভাই বোন নাকি সেই গন্ধটা পাইনি। কিন্তু আমি আজও যদি একা থাকি সেই ফিলটা আমার হয়, গন্ধটাও পাই মাঝে মাঝে। জানি না কি ছিল, জানি না কেনই বা এমন হলো, তবে ঘটনাটি আমার জীবনের অন্যতম একটি শিহরিত ঘটনা। এরপর আপনারা যদি আরও ঘটনা চান, আবারও পাঠাবো ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন, 100% শিওর থাকুন ঘটনাটি সত্য এবং আমার সাথেই ঘটা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের অসম্ভব ভালো লাগবে। কৌশিকদার বলার ধরন খুব চমৎকার। কৌশিকদা গল্প খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন এবং তার একদম জীবন থেকে নেয়া, নিজের আত্মীয় পরিজনের কাছ থেকে নেয়া ঘটনা। সুতরাং এই ঘটনা ভুল হওয়ার বা এই ঘটনা একেবারে মিথ্যা হওয়ার কোনো চান্স নেই। এবং কৌশিকদাকে আমার কি বলবো, যে শুধুমাত্র যে এই ভূতের ঘটনা তাই না, যে কোনো ধরনের ঘটনা শুনতে আমার কৌশিকদার কাছে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে সরাসরি চলে যাবো আমরা এখন কৌশিকদার কাছে। আশা করছি যে তার বলা এই ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে। So hello to whoever is listening to us, wherever you are, যেখানেই আপনি থাকেন না কেন। গল্প হচ্ছে গিয়ে এমন একটা জিনিস, ঘটনা হচ্ছে এমন একটা জিনিস, আর স্পেশালি সেটা যদি একটা ভৌতিক ব্যাপার হয়, এইটা আমরা বাঙালিরা যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, একবার হলেও আমরা কান পাতবো এটা শোনার জন্যে। কারণ ভৌতিক ব্যাপারটা আমাদের কালচারের সাথে এমনভাবে মিশে গেছে যে চাইলেও আমরা এটা থেকে দূরে থাকতে পারবো না। সো আ গুড গোস্ট অর সুপারন্যাচুরাল স্টোরি আমাদেরকে সবসময় এন্টারটেইন করে। আজকে আমি আমার পরিবারের দুইটা গল্প শেয়ার করতে চাই। গল্প, ঘটনা, whatever you call it। একটা আমার মায়ের থেকে শোনা আর আরেকটা আমার শাশুড়ির থেকে শোনা। দুটোই বেশ ইন্টারেস্টিং, দুইটাই হচ্ছে গিয়ে পোস্ট 47 বাংলাদেশের গল্প। শুরু করি কালে। প্রথম ঘটনাটা যেটা আমি শোনাবো সেটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ির মুখের থেকে শোনা, এবং এইটা হচ্ছে গিয়ে ওনার নানির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আগে একটুখানি বলে দিই যে আমার শাশুড়ির নানা এবং নানি, ইনফ্যাক্ট আমার শাশুড়ির নানা, উনি ছিলেন চুঙ্গি ডিপার্টমেন্ট, দ্যাট ইজ বেসিক্যালি ভ্যাট অ্যান্ড এক্সাইজ ডিপার্টমেন্টের ডিরেক্টর তখনকার দিনে। তো তখনকার দিনে আর কি এরকম একজন যদি কেউ ডিরেক্টর হন, হ্যাঁ, ওনাকে কিন্তু ভেরি সিম্পলি একটা খান বাহাদুর টাইটেল দিয়ে দেওয়া হতো। তো ওনারও আর কি একটা খান বাহাদুর টাইটেল ছিল আর কি। সো হি ওয়াজ খান বাহাদুর সামথিং সামথিং, আর বলছি নাকি, বাট এনিওয়েজ এখন যা হয় আর কি। 47-এ যখন দেশ বিভাজন হয়, ওই সময় অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি ওনাকেও মানে চুজ করতে বলা হয় যে আপনি কোথায় যাবেন, আপনি কি পাকিস্তানে যাবেন না আপনি ইন্ডিয়াতে থেকে যাবেন। তো উনি যে জিনিসটা করেন, উনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে যাই আমি ইস্ট পাকিস্তানে, আই উইল গেট সাম বেটার অপরচুনিটিজ ওভার দেয়ার, যাই আমি ওইখানেই যাই। তো অ্যাজ ইউজুয়াল ওনাদের যে জিনিসটা হয় হচ্ছে কি, ওনাদেরকে এখানে এনে সেগুন বাগিচাতে একটা খুবই সুন্দর বাসায় উঠানো হয়। এই বাসাটা বেশ জাস্ট কিছুদিন আগেই আর কি ভেঙে এখানে একখানে অ্যাপার্টমেন্ট হয়েছে, বাট বিলিভ মি আমি এই বাসাটা দেখেছি, অ্যান্ড ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল বাসা। আর ওয়ান্ডারফুলের থেকে বড় বিশাল বড় বাসা ছিল, আগে পিছে সব জায়গায় লন ছিল, প্রচুর প্রচুর ঘর আর রুম ছিল। আর এই প্রচুর প্রচুর ঘর আর রুমের ব্যাপারটাও বলি আর কি। আসলে আমার শাশুড়ির খালা আম্মা, ওনার আসলে অনেক ভাই বোন ছিলেন আর কি। আসলে বোন ছিলেন অনেক, 7 বোন। আর এই ঘটনাটা হচ্ছে গিয়ে তখন যখন ওনাদের প্রথম ভাইটা হয়, অর্থাৎ আমার শাশুড়ির মামা যখন হয়। তো আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আতুর ঘর বলে একটা কনসেপ্ট ছিল তখন।
দ্যাট ইজ বেসিক্যালি যখন একজন অন্তঃসত্ত্বা মহিলা উনি যখন বার্থের পরেও ওনাকে একটু কিছুদিনের জন্য আলাদা রাখা হতো, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কারণ ছিল, নট বিকজ সে ইমপিওর বা এনিথিং লাইক দ্যাট, বাট বাচ্চারও একটা অ্যাক্লামেটাইজেশন করতে একটুখানি সময় লাগে, সেইটা একটুখানি আলাদা করে রাখা হতো। এবং তারপরে কিছুদিন পরে হয়তো তাদেরকে আবার সেই ফ্যামিলির সাথে অ্যাসিমিলেট করা হতো। তো এখন যেটা হয় আর কি, মানে জাস্ট ফর সব থেকে আর কি বলি কি যে মামা হলেন। তো এখন মামা হওয়ার সময় আর কি নানি উনি তখনও আতুর ঘরে আছেন। তো যেটা হয় আর কি, প্রিভিয়াস প্রত্যেকটা বার্থের সময় একজন গ্রামের থেকে ওনাদের এক রিলেটিভ আসতো একদম সব কিছু এইসব দেখরেখ করার জন্যে। তো এখন এই যে রিলেটিভটা যিনি গ্রামের থেকে আসবেন উনি আর কি তখন মানে ওই পশ্চিমবাংলার সাইডে কি রয়ে গেছেন আর কি। তো খবর ওনাকে দেওয়া হয় অ্যাজ ইউজুয়াল যে আসেন। তো মজার জিনিসটা হচ্ছে গিয়ে যে সেদিন একটা শীতকালের সকালের মতনই ছিল, অ্যান্ড এই যে রিলেটিভটা ওনার যে আসার কথা, এই রিলেটিভেরও আসার কথা কেন চিঠি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে 2 দিন আগে, টেলিগ্রাম করা হয়েছে না, চিঠি মনে হয় দেওয়া হয়েছিল, টেলিগ্রাম না, তো চিঠি দেওয়া হয়েছে, তো ওনারও আসার কথা। তো এখন সকালবেলার দিকে সব বাচ্চারা খেলাধুলা করছে টরছে সব জায়গায়, বিশাল বড় বাড়ি, ঠিক এরকম একখানা সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে যে নানি হঠাৎ দেখে যে ওই যে রিলেটিভ যে দেখতে আসবে সে অলরেডি চলে এসছে। তো সে চলে আসে, তো সে চলে এসে কিন্তু আবার একটা খুব অদ্ভুত জিনিস করা শুরু করে, সে কিন্তু পুরো ঘরের মধ্যে ঢুকছে না। তো নানি তাকে জিজ্ঞেস করে যে কি গো তুমি আসছো কখন, তোমার তো কালকেই চিঠি পাঠাইলাম, তুমি এত তাড়াতাড়ি আইলা কেমনে বলো তো? বলে আর বলো না, চলে আসছি আমি তো টেলিগ্রাম পেয়ে গেছি, টেলিগ্রাম পেয়েই আমি চলে আসছি। বলে বাহ, খুব তাড়াতাড়ি চলে আসলা তো তুমি, খুব ভালো। তার কোনো কথাবার্তা না, সে প্রথম কথাটাই বলে হচ্ছে গিয়ে দাও দাও দেখিনি, বাচ্চাটারে দাও তো আমার কোলে। তো তখন নানি বলে যে তুমি আগে একটু ফ্রেশ হয়ে নাও, তুমি একটা সফর করে আসছো, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, তারপরে তুমি আসল নিও। কিন্তু ওই মহিলা অ্যাডামেন্ট যে তুমি দাও বাচ্চাকে এক্ষুনি আমার কোলে দাও, যাও তুমি ফ্রেশ হও। না, আমার ফ্রেশ হওয়ার কোনো প্রয়োজন নেই, যাও তুমি ফ্রেশ হও। আস্তে আস্তে করে গলার স্বর বাড়তে থাকে, তার বলতে থাকে বাচ্চাটা আমাকে এক্ষুনি দাও, তুমি আমার হাতে বাচ্চা দাও, তারপরে যাও তুমি ফ্রেশ হইতে। মানে রাগারাগি করা শুরু করছে সে, অর্ডার, রাগ, চিৎকার, এরকম একখানা সময় সে আস্তে আস্তে করে না আরো আগে আসা শুরু করে, আরো এগোতে শুরু করে সে, একটু 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 করে সে আরো হেঁটে হেঁটে সামনে আসা শুরু করে। নানির এবার না একটু ভয় লাগা শুরু করে। নানি এবার একটা জিনিস বোঝে যে সামওয়্যার ডাউন দ্য লাইন সামথিং ইজ রং, কিন্তু কি রং সেটা উনি কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারেন নাই। এই মহিলা ক্রমশ সামনে আসছে, ক্রমশ সামনে এসে এবার হাত বাড়িয়ে বাচ্চা নেবে, কিন্তু নিতে পারছে না, খালি বলে যে বাচ্চাটা আমাকে দে, বাচ্চাটা আমাকে দে। এরকম সময় নানি কিছু বুঝতে পারেন না, কিন্তু নানিও খুব ডাকসেটে মহিলা ছিলেন, বুঝতে হবে একজন খান বাহাদুরের স্ত্রী, বুঝতে হবে সি ইজ অলমোস্ট লাইক লর্ড সামথিং অ্যান্ড লেডি সামথিং, তিনিও ছিলেন ওই রকম। ঠিক এই মহিলা যখন কাছাকাছি আসছে, একটু কাছাকাছি, নানির গায়ে যত জোর ছিল সেই দিয়ে সে কষায় একটা লাথি মারে। এবং অদ্ভুত ব্যাপারটা হচ্ছে গিয়ে লাথিটা খেয়ে মহিলা উড়ায় চলে যায় একদম দরজার কোনায় ওইখানে। তারপরে সে ওই দরজার ওইখান থেকে নিজেকে ঘষ্টাইতে রীতিমতন ড্র্যাগ করতে করতে এনে মাথাটা বার করে বলে বলতেছি তোরে দে, তুই দিস না কেন, বলতেছি তোরে দে। এই সময় নানি চিৎকার করে ওঠে। এই চিৎকারে আরো কিছু সার্ভেন্টস ছিল এদিক ওদিক থেকে, তারা সবাই চলে আসে, কিন্তু তারা এসে ওই মহিলার কোনো হদিশই পায় না, অ্যাবসলিউটলি কোনো হদিশ পায় না। 2 দিন পরে উনি ঠিকই আসেন বাচ্চা দেখার জন্য। এখন কি এসেছিল, কে এসেছিল, তাদের আসলে অনেক বক্তব্য আছে এসব নিয়ে, প্রচুর বক্তব্য। এটাও বলে যে 6 মেয়ের পরে প্রথম পুত্র সন্তান হচ্ছে, মানে উপরেলাই জানে আসলে কি ছিল। কিন্তু এই একখানা ছোট্ট একটা ঘটনা ছিল আর কি, এটা আমার শাশুড়ি থেকে শোনা, বেশ প্রচলিত ঘটনা। ইনফ্যাক্ট ওই বাড়ির আরো অনেক ঘটনা আছে, এই একখানা ছোট্ট বললাম আর কি। থ্যাংক ইউ। এটা অসম্ভব সুন্দর ঘটনা আসলে, এবং আমার মনে হচ্ছে যে মানে আপনি যে ব্যাখ্যাটা দিলেন না ওইটা আরো সুন্দর ছিল, অনেক ভালো ছিল। কারণ সব জিনিসের পিছনেই না একটা না কোনো একটা কারণ, একটা কোনো ব্যাখ্যা থাকে। দ্য ফ্যাক্ট যে নানি একলা কেন ছিল, এই আতুর ঘরের কনসেপ্টটা আজকাল লোকজন কিন্তু জানে না এসা, তাই জন্য জানা দেওয়া যে কেন একজন অন্তঃসত্ত্বা মহিলা ইভেন আফটার ডেলিভারি উনি একা ছিলেন কিসের জন্য।
তো ওইখান থেকে ওই ব্যাপারটা আসলে অনেক কিছুই হয় আর কি, যেগুলো ঠিক এক্সপ্লেন করা যায় না।